কথায় কথায়। 15ই আগস্ট 1947 রায়গঞ্জের পরিস্থিতি কেমন ছিল সেটা আমরা আজকে দাঁড়িয়ে সত্যি সত্যি আমাদের নতুন প্রজন্ম বা আমরা যারা একটু পুরনো তারাও জানি না ঠিকঠাক। তো সেটা জানানোর জন্য আমি আজকে যাকে পেয়েছি সে আমার বন্ধু, আমার সহপাঠী এবং হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের কর্ণধার সোমনাথ সিং। তো সোমনাথের থেকে জেনে নেব 15ই আগস্ট 1947 দিনটিতে রায়গঞ্জের পরিস্থিতি কেমন ছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বাধীনতার সূর্য উদিত হলেও রায়গঞ্জ এবং রায়গঞ্জ সংলগ্ন বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ এবং বাংলার বেশ কিছু জায়গায় কিন্তু স্বাধীনতার সূর্য সেই সময়তে উদিত হয়নি। এর পিছনে একটি ঘটনা রয়েছে। 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট স্যার সিরিল র্যাডক্লিফের প্রস্তাব অনুযায়ী দুই দেশ আলাদা হয়, যার নাম হয় ভারতবর্ষ এবং পাকিস্তান। কিন্তু 1947 সালের 15ই আগস্টে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যেটা বলছিলাম, স্বাধীনতার স্বাদ আস্বাদন করলেও ভারতবর্ষে তথা বাংলার বেশ কিছু জায়গায় কিন্তু সেই সময়তেও স্বাধীনতার স্বাদ পৌঁছায়নি। তার মধ্যে একটি জায়গা আমাদের রায়গঞ্জ। এই রায়গঞ্জ জায়গাটিকে 1947 সালের 15ই আগস্ট এই জায়গাটি ন্যাশনাল এরিয়া বলে পরিচিত ছিল। ন্যাশনাল বলতে কি, এই জায়গাটি ভারতবর্ষ বা পাকিস্তান কোন রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে স্যার সিরিল র্যাডক্লিফ বলেছেন যে 2-3 দিনের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু সেটা 1947 সালের 15ই আগস্টে জানানো হয়নি, তার জন্য তদানীন্তন সময়ে রায়গঞ্জে বসবাসকারী মুসলিম লীগের বেশ কিছু অতুৎসাহী মানুষজন রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে, রায়গঞ্জ কোর্ট, রায়গঞ্জ থানা, স্টেশন, তারা পাকিস্তানের পতাকা উঠিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল যে রায়গঞ্জটা মনে হয় পূর্ব পাকিস্তান, তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এরপরে 1947 সালের 17ই আগস্ট রেডিওতে ঠিক সন্ধ্যাবেলা রেডিও মারফত রায়গঞ্জবাসী জানতে পারল যে রায়গঞ্জ তথা বালুরঘাট, মালদা যে জায়গাগুলোর নাম বললাম সেগুলো ভারতভুক্ত হবে, মানে সেই সময়কার পশ্চিম দিনাজপুরে অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে বলে রাখা দরকার যে স্যার সিরিল র্যাডক্লিফের প্রস্তাব অনুযায়ী সেই সময় যে অবিভক্ত দিনাজপুর জেলা ছিল তার যে 30টি থানা ছিল, তার মধ্যে 20টি থানা এই 1947 সালের 17ই আগস্ট এর প্রস্তাব অনুযায়ী, রেডিওতে বার্তা অনুযায়ী 20টি থানা চলে গিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, যত বর্তমান বাংলাদেশের মধ্যে। এবং এই বাকি যে 10টি থানা ছিল, 30টা থানার মধ্যে 10টি থানা, সেটা কিন্তু সেই 10টি থানা নিয়ে পশ্চিমবঙ্গের একটি জেলা, যেটা আমরা পশ্চিম দিনাজপুর জেলা জানি নামকরণ, সেই পশ্চিম দিনাজপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। রায়গঞ্জ সহ কি সেই 10টি? হ্যাঁ, 10টি থানার মধ্যে রায়গঞ্জও ছিল। রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, কুসুমুন্ডি, এরকম বালুরঘাট নিয়ে টোটাল 10টি থানা নিয়ে পশ্চিম দিনাজপুর জেলা গঠিত হয়েছিল। 1947 সালের সন্ধ্যাবেলায় তারা রেডিওতে জানতে পারলো, 17ই আগস্টে 1947 সালের 17ই আগস্ট সন্ধ্যাবেলা রেডিওতে জানতে পারলো যে রায়গঞ্জটা পশ্চিমবঙ্গভুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গের জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং সেই সময়তে রায়গঞ্জের এক প্রবীণ বিপ্লবী সুকুমার গুহের বাসভবনে গুহবিলায় প্রচুর মানুষজনের জমায়েত হলো যে এখন আমরা তাহলে কি করব, আমাদের আগামী দিনের কর্মসূচি কি হবে। এবং সেই গুহবিলা থেকেই ঠিক হলো যে পরের দিন অর্থাৎ 18ই আগস্ট সকালবেলায় রায়গঞ্জের আপামর জনগণ প্রথমে স্নেহলতা পার্কে জমায়েত করবে। সেখান থেকে তারা জয়ধ্বনি দিয়ে মিছিল বার করবে। স্নেহলতা পার্ক বলতে বর্তমান ইনস্টিটিউট, হ্যাঁ, বর্তমান ইনস্টিটিউটের যে মাঠ, হ্যাঁ, ইনস্টিটিউটের যে মাঠ, সেই মাঠ থেকে প্রথম আর কি ভারতের স্বাধীনতা হওয়ার পরে 18ই আগস্ট সকালে সেখানে জমায়েত হয়ে সেখান থেকে মিছিলটা শুরু হয়েছিল। এবং মিছিলে ছোট থেকে বড় সব শ্রেণীর মানুষজন, সব ধর্মের মানুষজন পা মিলিয়েছিল। বন্দর থেকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কল্যাণ গোস্বামী, মনুগোসাই, যিনি পরিচিত ছিলেন সমধিক, তার নেতৃত্বে বন্দর থেকে প্রচুর পরিমাণ মানুষজন এসেছিল। এবং এই যে মহামিছিল হয়েছিল, এর নেতৃত্বে ছিলেন সুকুমার গুহ, বিপ্লবী সুকুমার গুহ, রবীন্দ্রনাথ ভৌমিক এবং অনিল নাগ। 18ই আগস্ট সকালবেলা একটা প্রচুর মানুষের মহামিছিল বেরিয়েছিল এই 3 জন বিপ্লবীর নেতৃত্বে, সুকুমার গুহ, অনিল নাগ এবং রবীন্দ্রনাথ ভৌমিক। তাদের নেতৃত্বে যখন মিছিলটা বাড়ালো, সেই মিছিলটা প্রথমে গেল রায়গঞ্জ থানা। সেই রায়গঞ্জ থানায় যে পাকিস্তানের পতাকা উঠিয়ে দিয়েছিল কিছু অতুৎসাহী মানুষজন, সেই পাকিস্তানের পতাকা নামিয়ে আমাদের ভারতের জাতীয় পতাকা সেখানে উত্তোলন করা হয়।
তারপরে চলে আসে সেই মিছিল স্টেশনে, সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে মুন্সেফ কোর্টে চলে আসে। মুন্সেফ কোর্টটা সেই সময় ছিল বর্তমানে যেটা আমরা পরিণত ভবন জানি, পশু হাসপাতাল, আগে ছিল পশু হাসপাতাল, সেখানে মুন্সেফ কোর্ট ছিল। এবং সেই মুন্সেফ কোর্টেও কিন্তু পাকিস্তানের পতাকা নামিয়ে সেখানে ভারতের তেরাঙ্গা উঠানো হয়। এরপরও সেখান থেকে প্রচুর মানুষের সমাগমে আবার পুনরায় মিছিলটা আসলো রায়গঞ্জের স্নেহতা পার্কে, যেটা আমরা রায়গঞ্জ স্ট্রিট পার্ক বলি। সেখানে হাতে বানানো তেরঙ্গা পতাকা উঠানো হলো। রায়গঞ্জে দুটো আবক্ষ মূর্তি দেখেছি দুজন বিপ্লবীর, তো এই আবক্ষ মূর্তি দুটি কার এবং এদের সম্পর্কে জানতে চাইব। রায়গঞ্জে আমরা জানি দুজন বিপ্লবী, রায়গঞ্জের বিপ্লবী দুজনের আবক্ষ মূর্তি রায়গঞ্জে রয়েছে। একটি হচ্ছে বিপ্লবী শরৎ কুমার বসু এবং আরো একটি হচ্ছে বিপ্লবী নিশীথনাথ কুণ্ডু। শরৎবাবুর আবক্ষ মূর্তি রয়েছে রায়গঞ্জ হাসপাতাল নিকটবর্তী স্থানে, এবং নিশীথবাবুর আবক্ষ মূর্তি রয়েছে রাসবিহারী মার্কেট, পশ্চিম বিনগরের রাসবিহারী মার্কেটে। মনে হয় যেটা ব্যক্তিগতভাবে, যে রায়গঞ্জের অনেক স্মরণীয় রাম যেমন বিপ্লবীদের নামে রয়েছে, বা আবক্ষ মূর্তি রায়গঞ্জে বিপ্লবীদের আবক্ষ মূর্তি রয়েছে বিভিন্ন স্থানে, কিন্তু এই করে নতুন প্রজন্ম সেই বিপ্লবীদের সম্পর্কে কতখানি জানছে এটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। মনে হয় এর থেকে উত্তরণের পথেই যে বিপ্লবীদের যে জন্মদিন হচ্ছে বা মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে, এখানে হয়তো গুটি কয়েক যারা বুদ্ধিজীবী মানুষ তারা গিয়ে মাল্যদান করছে এবং সম্মান প্রদর্শন করছে। এই জায়গায় যদি আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে সেখানে জমায়েত করতে পারি কিছুক্ষণের জন্য, এবং তাদের সামনে যদি এই ব্যাপারগুলো উত্থাপন করতে পারি, তখন তারা যখন ওই রাস্তা দিয়ে যাবে তখন কিন্তু তারা ঠিক বলবে যে মা বা বাবা বা দাদা, দেখো আমি এই বিপ্লবী জন্মদিনের দিন ইনার সামনে আমি ছিলাম দাঁড়িয়ে, এবং একটা কাকু বা একটা জেঠু বক্তব্য রাখছিল, আমি শুনেছি। এবং এই করে কিন্তু অনেকটাই বিপ্লবী সম্পর্কে জানা হবে। রায়গঞ্জের বিপ্লবীদের সম্পর্কে যদি আরেকটু আমাকে তথ্য দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যারা এই মুহূর্তে দর্শক তাদের মনে হয় আরো বেশি জানতে সুবিধা হবে, কারণ ভিডিও এমন একটা বার্তা যার মাধ্যমে প্রচুর মানুষ অনেক কিছুই জানতে পারেন। আমি জানি না এই মুহূর্তে কজন দেখছেন, তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সোমনাথ যে তথ্যগুলো দিচ্ছে তার সাথে আরো কিছু অ্যাড করা যায়, অবশ্যই কমেন্ট বক্সে অ্যাড করবেন, সে আপনাদের যাবতীয় বক্তব্য রাখবেন। এবং একই সাথে যদি মনে হয় যে না ভালো লাগছে তবে অবশ্যই শেয়ার করবেন। অন্তত রায়গঞ্জ উত্তর দিনাজপুরবাসী যারা রয়েছে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, তাদেরকে অন্তত আমরা আমাদের তরফ থেকে এই রায়গঞ্জের বিপ্লব সম্পর্কে, রায়গঞ্জের বিপ্লবিক আন্দোলন সম্পর্কে যা যা আমাদের তরফ থেকে জানানো সম্ভব, সোমনাথ যতটুকু চেষ্টা করেছে সেটা অন্তত ওদেরকে জানাতে পারবো। হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম সোমনাথ, সেটা হচ্ছে রায়গঞ্জের বিপ্লবীদের সম্পর্কে যদি আমাকে কিছু রয়েছে। শরৎ কুমার বসু, শরৎবাবু একজন প্রকৃত দেশাত্মবোধক মানুষ ছিলেন। তার কারণ তিনি 1915 সালে জন্মগ্রহণ করলে পরবর্তীকালে তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন অতপ্রতভাবে, এবং অনুশীলন সমিতির একজন অতি সক্রিয় সদস্য হিসাবে তিনি হিলি মেল রাবারি, যে ঘটনাটি 1933 সালের অক্টোবর মাসে ঘটেছিল, হিলি ট্রেন ডাকাতি, হ্যাঁ হিলি ট্রেন ডাকাতি, সেই মেল রাবারির সাথে যুক্ত ছিলেন। তারা কিন্তু হিলিতে কোনো ট্রেন ডাকাতি করতে যায়নি। হিলি ট্রেনে করে সেই সময়তে কলকাতা থেকে প্রচুর অর্থ আর কি আমাদের হিলি স্টেশনে আসতো, তারপর সেখান থেকে বিভিন্ন জায়গায় যেখানে পুলিশ বা থানা বা বিভিন্ন জায়গা ছিল সেই জায়গাগুলোতে ছড়িয়ে যেত সেই অর্থগুলো। সেই অর্থটা তারা নিজেদের বৈপ্লবিক কর্মকাণ্ডে লাগানোর জন্যই তারা হিলি মেল রাবারি করেছিল। এবং এই মেল রাবারিতে আমরা জানি যে শরৎবাবুর 13.5 বছরের জেল হয়েছিল, সশ্রম কারাদণ্ড হয়েছিল, এবং এই 13.5 বছরের মধ্যে 4 বছর তাকে 1935 থেকে 1939 সাল পর্যন্ত তাকে আন্দামানের সেলুলার জেলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। এবং সেই অবস্থাতেও তিনি তার মনোবল না ভেঙে যে তিনি নিজেকে একজন আদর্শ, এবং পরবর্তীকালে তিনি শিক্ষকতা জীবনেও তিনি শৃঙ্খলা পরায়ণ, ন্যায় পরায়ণ এবং সত্যকে আঁকড়ে ধরে তিনি বেঁচেছিলেন। শরৎবাবুকে 1980 দশকে সেই সময়কার তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ইন্দ্র কুমার গুজরাল এবং শ্রীমতী তার মিসেস তাদের নিজের হাতে লেখা সই করা একটি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। এরপরে আমরা বলবো সুকুমার গুহের নাম। তিনি শরৎবাবুরই আত্মীয় ছিলেন, মাস্তাতু ভাই ছিলেন। সেই সুকুমার গুহের বাড়ি গুহভিলা নামে পরিচিত ছিল, এবং তার সহধর্মিনী সরোজিনী গুহ, যারা নতুনদের গুহভিলাটা একটু লোকেট করে দিলে, গুহভিলাটা লিচুতলায় ছিল, এখন বর্তমানে নেই, লিচুতলায় ছিল। আমরা জানি রায়গঞ্জের বিলপাড়া সংলগ্ন লিচুতলায় স্থান।
যেখানে পুজো হয়, দুর্গাপুজো হয়, সেই জায়গার সংলগ্ন স্থানেই গুহবিলা ছিল। এবং তিনি নিশীথনাথ, আরেক বলে রাখা দরকার যে তিনি ওকালতির জগতে একজন নামকরা উকিল ছিলেন, দক্ষ উকিল ছিলেন সুকুমার বাবু, এবং তিনি নিশীথনাথ কুণ্ডুর খুব ঘনিষ্ঠ ছিলেন, বিপ্লবী নিশীথনাথ কুণ্ডু। এবং এই সুকুমার বাবুর অবদানও কম না, কারণ তিনি প্রথমে অনুশীলন সমিতির সদস্য ছিলেন এবং পরবর্তীকালে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, এবং রায়গঞ্জের ফরওয়ার্ড ব্লক দলের গোড়াপত্তনে তার একটা ভূমিকা আছে। এবং আমরা যে রায়গঞ্জের সমবায় আন্দোলন হয়েছিল সেখানেও তার একটি গুরুত্বপূর্ণ অবদান হয়েছে। এবং তিনি এমন একজন বিপ্লবী যিনি পশ্চিম দিনাজপুর জেলায় দুজন বিপ্লবী আছে, তার মধ্যে তিনি একজন। তিনি কখনো সংগ্রামীদের জন্য স্বাধীনতার পরবর্তীকালে যে পেনশন স্কিম চালু ছিল সেটা কিন্তু তিনি পেনশন নেননি, সেই পেনশনটা কিন্তু প্রত্যাখ্যান করেছেন। তিনি এমন একজন বিপ্লবী। এরকমই আরেকজন বিপ্লবী নিশীথনাথ কুণ্ডু, তিনিও ওকালতি জগতে একজন নামকরা উকিল ছিলেন। এবং বিপ্লবীদের যখন বিভিন্নভাবে হেনস্থা করা হতো বা পুলিশ ধরে নিয়ে যেত অকারণে, সেক্ষেত্রে কিন্তু নিশীথনাথ কুণ্ডুর একটা বড় অবদান ছিল। এবং যেটা বললাম, শরৎবাবুরা যখন হিলি মেল রাবারিতে যখন অভিযুক্ত, তখন কিন্তু নিশীথনাথ কুণ্ডু তার ওকালতির মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, যার রাজবাড়ি মার্কেটের আবক্ষ মূর্তি রয়েছে এবং তার নামে স্মরণীয় রয়েছে। আমরা জানি মোহনবাড়িতে নিশীথ সরণী, তার আগে মোহনবাড়িতে তিনি ভাড়া থাকতেন। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা দরকার, শরৎ কুমার বসুকে অনেকে কালকিতু বসু নামেও ডাকতেন, কালকিতু বাবু নামেও ডাকতেন। তো এরকমই আরেকজন বিপ্লবী ছিলেন রায়গঞ্জে, রবীন্দ্রনাথ ভৌমিক। তিনি মুষ্টিযুদ্ধে পারদর্শী ছিলেন এবং আমরা সকলে জানি তিলক তীর্থ ভৌমিককে, যিনি রায়গঞ্জ কর্নেশন স্কুলের একজন শিক্ষক ছিলেন, প্রাক্তন শিক্ষক। তার পিতা রবীন্দ্রনাথ ভৌমিক। এবং মুষ্টিযুদ্ধে পারদর্শিতার সাথে সাথে তিনিও বিপ্লবী আন্দোলনে তার একটা বড় অবদান আছে, এবং তিনি এই বিপ্লবী আন্দোলন করতে গিয়ে তিনি বহু বছর জেলে ছিলেন। তো এইরকম প্রচুর আরো বিপ্লবীরা রয়েছে, যারা যতীন্দ্রনাথ কর রয়েছে, যিনি ইয়ং কমরেড লীগের একজন অন্যতম সদস্য ছিলেন, এবং রবীন্দ্রনাথ ভৌমিক, যার নাম বললাম, তিনি স্ত্রী সংঘের অন্যতম সদস্য ছিলেন। বুঝতেই পারছেন, জানানোর উদ্দেশ্য যেন ভীষণ রকম অ্যামেচার ওয়েতেই তৈরি করা। আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে প্রফেশনাল লুক না দিতে, একটু অ্যামেচার ওয়েতেই তৈরি করতে, এবং চেষ্টা করতে যে যাতে মানুষজনের কাছে এটা ঠিকঠাকভাবে পৌঁছে যায়। তো আমি চেষ্টা করব এরকম আগামীতে আরও আপডেট নিয়ে আসতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুন এবং আগামী প্রত্যেকেরই ভালো হোক। নতুন কিছু আপডেট থাকলে অবশ্যই জানাবো। তবে আজকে যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কিছু নতুন জানবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি চেষ্টা করছি আগামীতে এরকম অ্যামেচার ভিডিও ক্রিয়েট করতে, যাতে অন্তত রায়গঞ্জ সম্পর্কে, রায়গঞ্জের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে এবং অন্যান্য অনেক কিছু সম্পর্কে আমরা কিছু না কিছু জানতে পারি। অন্যান্য দিন আমরা অন্য কাউকে নিয়ে আসবো হয়তো বা আমাদের এই আজকের মতো অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানটার একটা নামও ভাবছি। আমার মতে অনুষ্ঠানটার নাম হতে পারে কথায় কথায়। দেখা যাক আগামীতে আমরা কথায় কথায় কাকে পেতে পারি এবং কারা আমাদের সাথে এসে এই অনুষ্ঠানে যোগ দেয়। ভালো থাকবেন প্রত্যেকে।